স্বাগত দেশযোগে, সাথে আছি আমি লিনিয়া আফরোজ। শুনছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। কয়েকদিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের মালি বাড়ি মোড় এলাকার পুরাতন বেড়ি বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে রামগতি বিবিরহাট সড়কের অর্ধেক অংশ নদীতে ভেঙে গেছে। যে কোনো সময় ধসে যাওয়ার শঙ্কায় রয়েছে পুরো সড়কটি। একই সঙ্গে রামগতি বিবিরহাট সড়কের আশেপাশে 4 গ্রামের 2000-এর বেশি পরিবারের সহায় সম্পত্তিও রয়েছে ভাঙনের মুখে। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। রামগতি বিবিরহাট সড়কের মালিবাড়ি মোড় এলাকার পুরাতন বেড়িবাঁধটি মেঘনার ভাঙনের মুখে পড়েছে। জোয়ারের সময় একের পর এক আঘাত করছে ঢেউ। এরই মধ্যে সড়কের অর্ধেক নদীতে হারিয়ে গেছে। সড়কের বাকি অংশ যে কোনো সময় ধসে পড়ার শঙ্কা করছেন এলাকার মানুষ। তারা জানান, সড়কটি ধসে পড়লে ওই অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিশেষ করে লক্ষ্মীপুর জেলা সদর ও রামগতি উপজেলার সাথে যোগাযোগ ভেঙে পড়বে। তারা আরও জানান, গত বছরেও সড়কটির এই অংশে ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগ ফেলে কোনো রকমে সড়কটি রক্ষা করা হয়। এবছরও জিও ব্যাগ ফেলা হচ্ছে, কিন্তু এবার আর রক্ষা করতে পারার সম্ভাবনা দেখা যাচ্ছে না। চলাচলের একমাত্র যে রাস্তাটি আসলে মেঘনায় বিলীন হয়ে যাচ্ছে। 18 সালের পর থেকে আমরা দেখছি গত 2 বছর যাবত এখানে যে কন্ট্রাক্টর আছে এই 2টা প্যাকেজের, ওনারা কিছু ব্যাগ ফেলে আবার চলে যায়। যারা আসে তারা আমরা যখন বস্তা কয়টা ফালাই এরপরে চলে যা, মূলত কোনো কাজের গোয়া কিছু হয় না। যে বাজেট যখন হয়েছে তখন এই নদীটা আরো 3 মাইল দূরে ছিল। সব ভাঙ্গি লই গেছে, অনাঙ্গ আর করার কিছু নেই। কোরাইতাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সড়কটি রক্ষা করতে খুব দ্রুত উদ্যোগ নেওয়া হবে। অধিকাংশ দৈর্ঘ্যে আমরা রিভার ট্রেনিং কাজটা সম্পন্ন করেছি। এবছর আমাদের বাঁধগুলো আমরা করব এবং যাতে সাস্টেনেবল বাঁধ হয়, ব্লক দিয়ে পার্মানেন্ট প্রোটেকশন আমরা করে দিচ্ছি। সড়কটি দিয়ে লক্ষ্মীপুর জেলার সদর সহ বিভিন্ন উপজেলা যাতায়াত করেন এই অঞ্চলের 50,000-এর বেশি মানুষ। শরীফ আজাদ প্রীতম, 71। বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের অর্থায়নে এগিয়ে এসেছে আন্তর্জাতিক অর্থ সহায়তা প্রতিষ্ঠান জায়গা। এরই মধ্যে সরকার জমি অধিগ্রহণে বরাদ্দ দিয়েছে 1920 কোটি 10 লাখ টাকা। তাই দীর্ঘ প্রতীক্ষার পর এবার আশায় বুক বেঁধেছে বগুড়াবাসী। এস এম আবু সাইদের প্রতিবেদন। 2017 সালে ভারতের তৃতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় 85 কিলোমিটার বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রকল্প শুরু হয় 2018 সালের আগস্টে। 3 বার সময় বাড়িয়ে মেয়াদ নির্ধারণ করা হয় 2026 সাল পর্যন্ত। কিন্তু ভারতীয় ঋণ না আসায় আটকে ছিল নকশা ও পরামর্শ নিয়োগ। বগুড়া ও সিরাজগঞ্জের দূরত্ব মাত্র 72 কিলোমিটার, অথচ সরাসরি রেল যোগাযোগ নেই, যে কারণে ঢাকাগামী যাত্রীদের ঘুরে যেতে হয় 112 কিলোমিটার বেশি। প্রকল্পটি বাস্তবায়িত হলে সময় সাশ্রয় হবে প্রায় 4 ঘন্টা। কৃষকরা এতে সবচেয়ে বেশি লাভবান হবেন। বর্তমানে যে সরকারটা আছে এনার কাছে আমাদের আবেদন, এনে যদি আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা করে দেয় তাহলে আমরা কৃষক ভালো ফলাফল পাবো। একটা রেল লাইন স্থাপন হলে ঢাকাগামী মালগুলো আমাদের যাবে, কাঁচামাল যাবে, সবজি যাবে, সেই মালগুলো বাজারজাত সহজেই হবে। ঢাকা যেতে হলে আমাদের অনেক ঘুরে যেতে হয়, ট্রেন লাইনটা হলে আমরা খুব সহজে ঢাকা বগুড়া চলাচল করতে পারবো। বগুড়াবাসী প্রাণের দাবি বগুড়া সিরাজগঞ্জ রেলপথ, যেখানে মানুষের অর্থের সাশ্রয় হবে, সময়ের সাশ্রয় হবে এবং বগুড়া তথা উত্তরবঙ্গের শিল্প বাণিজ্য আলোর মুখ দেখবে। আর ব্যবসায়ী নেতারা বলছেন, এই রেলপথ বাস্তবায়িত হলে খুলে যাবে উত্তরের 11 জেলার ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত। মহাসড়কে যানজটও কমবে। এটাতে উপকার দুইটা আছে। এটা একটা দিক দিয়ে ব্যবসায়ীরা লাভবান হবে, জনগণ লাভবান হবে 11টা ডিস্ট্রিক্টের। আবার আপনার হচ্ছে যেটা বিশ্ব রোডে যানজট অনেক কমে যাবে এটার ফলে, কারণ তখন আপনার মাল যেটা ট্রাকে যেত সেটা ট্রাক যাবে না, যার আগে গাড়ি নিয়ে ঢাকা যেত গাড়ি যাবে না। এই জন্য কিন্তু বিশ্ব রোডে কিন্তু অনেক যানজট কমে যাবে আশা করতেছি আপনি। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 5,579 কোটি টাকা। এর মধ্যে 3,146 কোটি টাকা ঋণ হিসাবে আসবে জায়গা থেকে। বাকি 2,433 কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার।
এই রেল লাইন শুধু বগুড়ার না, বরং উত্তরাঞ্চলের মানুষের বহুদিনের স্বপ্ন। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন বাস্তবে রূপ পাবে এই প্রতিশ্রুতি। এস এম আবু সাইদ, ৭১, বগুড়া। দর্শক, বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আবু সাইদ। সাইদ, দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়া রেলপথ নির্মাণ কাজ পুনরায় শুরু হচ্ছে, আমরা প্রতিবেদনে যেমনটি দেখেছি। এতে এই অঞ্চলের মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। জি লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বগুড়া থেকে ঢাকায় যেতে প্রায় 112 কিলোমিটার পথ অতিরিক্ত ঘুরে যেতে হয়, শুধুমাত্র বগুড়া এবং সিরাজগঞ্জের সরাসরি রেলপথ না থাকার কারণে। আর বগুড়া এবং সিরাজগঞ্জের সরাসরি রেলপথ চালু হলে এই দূরত্ব কমে আসবে, পাশাপাশি বগুড়ার উৎপাদিত কৃষকের সবজি দুপুর 12টার মধ্যেই কিন্তু ঢাকার কাউরান বাজারে পৌঁছে যাবে। এতে যেমন কৃষক লাভবান হবে, পাশাপাশি ঢাকার ভোক্তারাও কিন্তু লাভবান হবে। কম মূল্যে টাটকা শাকসবজি কিন্তু তারা পাবেন। শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে, কারণ বগুড়ার এই সবজি এবং অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে বগুড়া হয়ে এই সড়ক পথে যাওয়ার কারণে দীর্ঘ সময় লেগে যায় এবং এ কারণে দেখা যায় যে সেগুলো রাস্তায় নষ্ট হয়ে যায় এবং এই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয় এবং সেই বিষয়টিকে মাথায় রেখে সরকার কিন্তু ইতিপূর্বে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার কারণে বগুড়া সহ উত্তরাঞ্চলবাসীর মানে আশায় বুক বেঁধেছে এবং তারা আশা করছেন যে এটি বাস্তবায়িত হলে অর্থনৈতিকভাবে যেমন মানুষ লাভবান হবে, পাশাপাশি মহাসড়কে যে এক ধরনের ব্যাপক যানজট আছে সে যানজটটাও কিন্তু কমে যাবে। সব মিলে বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষের আশা এই প্রজেক্ট খুব দ্রুত বাস্তবায়িত হবে এবং তার মধ্য দিয়ে অবহেলিত বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে বঞ্চনা সেখান থেকে তারা লাঘব ঘটবে, তাদের সমস্যার সমাধান ঘটবে, এমনটি প্রত্যাশা কিন্তু এই অঞ্চলের সাধারণ মানুষের। লিনিয়া, এই ছিল বগুড়া থেকে। এস এম আবু সাইদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী এস এম আবু সাইদ। সুনামগঞ্জে কৃষকের ফসলি জমির মাটি কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যার সাথে নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতার জড়িত থাকার কথা বলছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়াই সড়কটিতে মাহারাম গ্রামের অন্তত 30 কৃষকের মালিকানাধীন জমির ও বাড়ির আঙিনার মাটি কেটে নেওয়া হয়েছে। বাধা দিলে দেখানো হয়েছে মামলা হামলার ভয়। জেলা প্রশাসক জানান, বিষয়টি সমাধানে উদ্যোগ নেবেন তিনি। শহীদ নূরের তথ্য ছবিতে প্রতিবেদন। ভাটির জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জ, এখানকার অর্থনীতি মূলত ধান কেন্দ্রিক। জেলার মানুষের জীবন মান উন্নয়নে এখানে 2023-24 অর্থ বছরে প্রায় 89.5 কোটি টাকা ব্যয় মাহরাম নদীর উপর সেতু ও রাজারগাঁও পর্যন্ত সড়ক নির্মাণের কাজ শুরু হয়। এরই মধ্যে নির্মাণ কাজের মাটি ফেলার কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কৃষকদের অভিযোগ, ভেকু দিয়ে সড়কের দুই পাশ থেকে 15 থেকে 25 ফুট চওড়া কৃষি জমির মাটি কেটে নেওয়া হয়েছে, যার বেশিরভাগই ব্যক্তি মালিকানাধীন। দুইজনের জায়গা দিয়ে 4টা ঘর আপনার বাইঙ্গা রাস্তা নিতেছে, প্রায় 23 জায়গার মাঝে 10% নিতেছে এই রাস্তায়। নজালি মেম্বারের লইয়া আমরা এলাকার কিছু দোসর আছে, দানিস, এরা স্যার এরকম ভাবে 24 ক্ষেতের বাতা স্যার কাইটে নিয়ে আমি আমার বাল বাচ্চা লইয়া খাই মুখে, আমার ফ্যামিলির 12-14 জন মানুষ। এটার লাগে ডিসি স্যারের দ্বারা আবেদন করছি স্যার। মাটি গোত্র করিয়া হুমকি দিয়ে নিয়ে গেছে, আমরা বিচার পাই না, জের দ্বারা বিচার পাই না। অভিযোগ উঠেছে, নিয়ম অনুযায়ী ঠিকাদার নিজস্ব ব্যবস্থাপনায় সড়কের মাটি সংগ্রহ করার কথা থাকলেও সেটি এখনো করা হয়নি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে কৃষকদের জমি থেকে মাটি কেটে নেন পতিত জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নওয়াজ আলী। এতে মাটি সংগ্রহ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন তিনি, কিন্তু কোনো ক্ষতিপূরণ পাননি ভুক্তভোগীরা। আমরা হুমকি দিছে, আরো পুলিশ দিয়ে হুমকি দেয়া, এইভাবে
এই মাটি কুদা লয়ে গেছে, কইছে গাল দিছে আমরা যে ভরে দিব, এখন পর্যন্ত কিনে কিছুই দেয় না, এখনো আমরা হুমকির মধ্যে মিলায়। রাস্তাঘাট হইলে আমাদের চলাফেরা খুব ভালো, কিন্তু অবৈধভাবে খনন করার লাগে আমরা জোরালোভাবে আবেদন জানাইতেছি যেন আমাদের ক্ষতিপূরণটা সরকার মহোদয় দেখে আমাদের ক্ষতিপূরণটা আমরা পাই। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নওয়াজ আলী জানান তিনি শুধু সহযোগিতা করেছেন। এটা জমির মালিক যারা আছে তারাই ইচ্ছে রাস্তার মাঝে মারি দিছে দিয়ে আসলে এখন আমার বিরুদ্ধে যে অপবাদ করতেছে এটা হলো মিথ্যা। এদিকে এলজিডি কর্তৃপক্ষের দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান কোথা থেকে মাটি সরবরাহ করবে সেটি তাদের দেখার বিষয় নয়। আর জেলা প্রশাসক জানান বিষয়টি সমাধানের উদ্যোগ নেবেন তিনি। আসলে মাটি কাটার বিষয়টি এটা ঠিকাদার নিজস্ব অ্যারেঞ্জমেন্ট করে থাকে, এখানে আমাদের কিছু করার নাই। এই বিষয়ে জানবো এবং ওনাকে বলবো এই বিষয়ে যে পরিমাণ মাটি যে জায়গা থেকে ধরা আছে সেইখান থেকে যেন উনি কেটে এই রাস্তার কাজ করেন। আর আমি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করব এই বিষয়টা যেন উনি তদারক করেন। সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর, মহেশখলা থেকে তাহিরপুর উপজেলার বিন্নাকুলি বাজার পর্যন্ত সড়ক নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আব্দুল আল মামুন, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। শহীদ নূর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা জেনেছি যে কোনো ক্ষতিপূরণ ছাড়াই জমি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এলজিডি কর্মকর্তাদের বিরুদ্ধে। এলজিডি কর্মকর্তারা এ নিয়ে কি বলছেন একটু জানাবেন, আর এলজিডি তাদের সাথে কি আপনার কথা হয়েছে কিনা, আর প্রশাসনের কর্মকর্তারাই বা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, উড়াল সড়ক ভৌত অবকাঠামো প্রকল্পের আওতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলবাগান এবং টেকিরঘাট রাজাইগাঁও পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক নির্মাণ করছে এলজিডি। এই ২ কিলোমিটার সড়ক নির্মাণ করার যে দুই পাশে কৃষকের জমি আসলে কেটে নেওয়া হয়েছে। আমরা সরজমিনে নিজেরাও দেখেছি, দুই পাশে প্রায় ১৫ থেকে ২০ ফুট চৌড়া করে মাটি কেটে নেওয়া হয়েছে। স্থানীয় কৃষকরা বলছেন এই যে জমি কেটে নেওয়া হয়েছে তার বেশিরভাগই হচ্ছে মালিকানাধীন। এই কাজের সাথে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান যেমনি রয়েছে তেমনি স্থানীয় প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতার কথা বলেছেন, যার নাম নওয়াজ আলী। আমি স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, স্থানীয়রা বলছেন যে তাদের যে ব্যক্তি মালিকানাধীন জমি কেটে নেওয়া হয়েছে এতে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও তাদেরকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমি কথা বলেছিলাম এলজির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের সাথে, তিনি আসলে যেমনটা জানিয়েছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠান তার নিজস্ব ব্যবস্থাপনায় মাটি নিবেন, এতে তারা আসলে হস্তক্ষেপ করছেন না। তিনি একেবারে দায়সারা বক্তব্য দিয়েছেন যে এই জায়গাতে তাদের আসলে তেমন কোনো কিছু করার নেই, যেহেতু এখানে আর্থিকভাবে আসলে ক্ষতিপূরণের ব্যাপার এখানে আসছে না। আমি কথা বলেছিলাম অভিযুক্ত নওয়াজ আলী এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে, তারাও আসলে এই জায়গাতে একে অপরকে দোষারোপ করছেন এবং তারা বলছেন যে মাটি কেটে নেওয়া হয়েছে। কেউ কেউ আবার বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বলছেন সেটি হচ্ছে নওয়াজ আলীর কাছ থেকে তারা মাটি এনেছেন, কিন্তু কৃষকরা বলছেন আসলে তাদের যে মাটি নেওয়া হয়েছে সেটি দৃশ্যমান। তারা জেলা প্রশাসক বরাবরে তারা আবেদন করেছেন, এখনো পর্যন্ত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে বিষয়টি খোঁজ নেওয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তিনি অবহিত করেছেন এবং কৃষকদের যাতে ক্ষতিপূরণের আওতায় নেওয়া হয় এবং তাদের মাটি যাতে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় নেয় সেটি আসলে তিনি বলছেন। তো আসলে কৃষকদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, এখনো পর্যন্ত সময় অনেকদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কৃষকদের। শহীদ নূর, আবারও আমরা ফিরবো আপনার কাছে, নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত জানবো, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, সুনামগঞ্জে রাস্তা উন্নয়ন প্রকল্পের অনিয়মের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শহীদ নূর। টানা ৩ দিন পর কারফিউ শিথিল করা হলেও গোপালগঞ্জে এখনও দরকার ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। বাজারে বেশিরভাগ দোকান খোলেনি। এলাকাবাসীরা বলছেন মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার আতঙ্কে আছেন তারা। এখন পর্যন্ত বুধবারের হামলার ঘটনায় ৩টি মামলায় ১৫৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ২,০০০-এর বেশি। গ্রেপ্তার হয়েছে ১৬৭ জন। পুলিশ বলছে কাউকে হয়রানি করা হচ্ছে না। এদিকে জেলায় শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল রাখা হয়েছে। আর রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। আজিজুর রহমান রনির তথ্য ছবিতে প্রতিবেদন।
চতুর্থ দিনে কারফিউ শিথিল হওয়ায় শনিবার সকাল থেকে ব্যাটারি চালিত অটোরিকশা, টেম্পো সহ 3 চাকার নানা যানবাহন চলছে গোপালগঞ্জের সড়কে। তবুও শহরে নেই কর্মচাঞ্চল্য। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পাহারায় আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নদীপথে টহল বাড়িয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে, হাটবাজার লোকশূন্য। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হননি। এলাকাবাসী বলছেন যৌথ বাহিনী গ্রেপ্তার অভিযান চালাচ্ছে, তাই ভয়ে কেউ বের হচ্ছে না। বাসা বাড়িতে ঘুমানো যাচ্ছে না, অনেক সমস্যা আছে। রাস্তাঘাটের লোকজন নাই, সরকার কিছু বন্ধ, আমাকে ইনকাম নাই। সাধারণ জনগণ গ্রাম ছাড়া, ঘর ছাড়া, কাজকাম সব বন্ধ। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী, দিনমজুর, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলছেন একেবারেই আয় না থাকায় তারা সংসার চালাতে পারছেন না। আমাদের বাজার করতে খুব সমস্যা হচ্ছে, ছেলে মেয়ে নিয়ে খুব অশান্তির ভিতরে আমরা জীবনযাপন করতেছি। কেউ করতে পারতেছি, তরকারি আসতে দিচ্ছে না, সবকিছুই তো বন্ধ। এলাকাবাসী চাইছেন আতঙ্ক অস্বস্তির এই পরিবেশ বদলে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক জনজীবন। দোকানদার ব্যবসায়ীরা এর সাথে জড়িত না, তারা আজকে সবার তার অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। আজকে কারখানায় তারপরেও দেখেন রোডে ঘাটে কোনো লোক নাই, এত বিকির ভিতরে মানুষ রয়েছে, সাধারণ মানুষ ভয়তে এখনো ঘরের থেকে বেরোতে চাচ্ছে। ইয়ং জেনারেশন যারা আমাদের মতো বাড়ছে না, এই কারণে অনেকে বাড়ছে না, অনেকে দোকান খুলতেছে না, ব্যবসা খুলতেছে না। বুধবারে হামলা ভাঙচুরের ঘটনায় 3টি মামলা হলেও 5 হত্যায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। আব্দুল আল মামুন, 71। দর্শক, গোপালগঞ্জের কারফিউ খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান রনি। রনি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই আপনার এলাকার কারফিউ পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর প্রশাসনের ভূমিকা কেমন রয়েছে। এছাড়া এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক কি কিছুটা কমেছে কিনা সেই বিষয়ে জানাবেন। আসলে গোপালগঞ্জে এই মুহূর্তে আজ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। তারপরেও কিন্তু আসলে মানুষ সকাল থেকে আসলে দেখছি যে কিছু থেকে মানুষ তারা আসলে রাস্তায় এসেছেন। মানুষের সংখ্যা আসলে রাস্তায় একেবারে কম, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি গতকাল প্রশাসন সূত্রের সঙ্গে কথা বলছি, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি জানিয়েছেন যে 16 জুলাই সন্ধ্যার পর থেকে আসলে আইন শৃঙ্খলা শুরু করেছে। জেলার গতকাল পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই আসলে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে এমনকি তিনি জানিয়েছেন। আপনি জানেন যে গোপালগঞ্জের যে এই চলমান পরিস্থিতি নিয়ে টানা কয়েকদিনের কার্ফিউর কারণে জনজীবনে কিন্তু এক ধরনের সাধারণ মানুষের একটা বড় প্রভাব পড়েছে। সাধারণ মানুষ যারা মানুষ তারা কিন্তু তাদের যে প্রতিদিনের যে রোজগার আসলে তারা সেটা করতে পারছেন না, এবং না করার কারণে কিন্তু অনেক মানুষ অসুবিধার মধ্যে রয়েছে। আর যে বিষয়টি যে পুলিশ একটি আতঙ্ক, বর্তমান গোপালগঞ্জের মানুষের কাছে পুলিশ একটি আতঙ্কের নাম, যার ফলে সাধারণ মানুষ বা অনেক ব্যবসায়ী তারা মনে করছেন যে বের হলে আসলে পুলিশ গ্রেফতার করবে, এবং এই ভাবনা থেকে আসলে মানুষ কিন্তু এখানে রাস্তায় ঘাটে কম আসছে। তবে পুলিশ সূত্র, আমি যে পুলিশ সূত্রের সাথে কথা বলেছি, তিনি দায়িত্বশীল সূত্র, তিনি জানিয়েছেন যে ঢাকা বিভাগীয় যে উচ্চতর কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু গোপালগঞ্জের অবস্থান করছেন। পুলিশের কিন্তু টানা অভিযান, পুলিশ সহ যৌথ বাহিনী যারা রয়েছেন তাদের কিন্তু টানা অভিযান গোপালগঞ্জে অব্যাহত আছে। গতকাল পর্যন্ত আসলে 281 জনকে আটকের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সাধারণ মানুষের যে অভিযোগ যে গণগ্রেফতার চলছে, সেই গণগ্রেফতারের আমি ওই শিক্ষার্থীর কাছে এক প্রশ্ন জবাব তিনি জানিয়েছেন যে আসলে গণগ্রেফতার নয়, পুলিশের উপর যে হামলা হয়েছিল সেই হামলার সাথে যারা জড়িত তাদেরকে আসলে সন্দেহজনক যেসব ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে আসলে পুলিশ আটক করছেন এবং কারাগারে পাঠাচ্ছেন। ধন্যবাদ।
আর অনেক ধন্যবাদ আপনাকে। কারফিউর পরিস্থিতির খবরাখবর আবারও নিশ্চয়ই জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, গোপালগঞ্জের কারফিউর খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী আজিজুর রহমান রনির কাছ থেকে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ রাঙামাটিতে পথসভা ও গণসংযোগ করবে এনসিপি। রাঙামাটির ঘাগড়া থেকে শুরু হয়ে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রাটি শহরের শিল্পকলা রোড হয়ে বনরূপা পাম্প চত্বরে গিয়ে শেষ হয়ে পথসভায় যোগ দেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতার শহরে গণসংযোগ করবেন। জাতীয় নাগরিক পার্টি রাঙামাটি প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা জানান, জুলাই পদযাত্রা সফল করতে রাঙামাটির 10 উপজেলা শ্রমিক উইং, যুবশক্তি, নাগরিক পার্টির সংগঠকরা নিরলসভাবে কাজ করছেন। আমাদের চিন্তা চেতনা হলো যে আমরা একটা অসাম্প্রদায়িক একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আমরা এগোতে চাই। পাহাড়ি এবং বাঙালি আমরা সব সম্প্রদায়ের মধ্যে যেন আমাদের একটা সুন্দর একটা মেলবন্ধন যেন সৃষ্টি হয়। আমাদের যে জুলাইয়ের বীর যোদ্ধারা যে আমাদের রাঙামাটিতে আসবেন, ওনারা যে এসে ওনারা আমাদেরকে কিছু রাঙামাটির জন্য ওনারা কিছু নির্দেশনা দেবেন, কিছু তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশের প্রতিটা জেলা যতটুকু প্রস্তুতি নিয়ে রাখছে, আমরাও ইনশাআল্লাহ ততটুকু প্রস্তুতি নিয়েছি। চট্টগ্রাম থেকে বিভাগীয় নেতৃবৃন্দও আসবেন আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য। মূলত আমরা ঘাগড়া থেকে ওনাদেরকে আমরা অভ্যর্থনা জানাবো। রাঙামাটিতে এনসিপির জুলাই পদযাত্রার খবর জানবো। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী উচিংছা রাখাইন যুক্ত হচ্ছেন। উচিংছা, আজ তো রাঙামাটিতে পথসভা গণসংযোগ করবেন এনসিপি নেতাকর্মীরা, কি কর্মসূচি রয়েছে সেখানে এবং তারা কি বলছেন? আসলে আপনি যেমনটি বলছিলেন, যেহেতু রাঙামাটিতে এনসিপি নেতৃবৃন্দ আসবেন, সেই কারণে কিন্তু এখানকার যারা এনসিপির সাথে জড়িত আছেন এবং এখানকার নেতৃবৃন্দ রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন হচ্ছে আজ 11টার দিকে কিন্তু নেতৃবৃন্দ আসবেন বলে এমনটি জানিয়েছেন। তবে এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন হচ্ছে ঘাগড়া থেকে তাদেরকে অভ্যর্থনা জানাবেন। এরপর হচ্ছে রাঙামাটি শিল্পকলাতে এসে ওনারা থামবেন। এরপরে হচ্ছে এখানে শিল্পকলা থেকে পদযাত্রা বের হয়ে এবং রাঙামাটি যে ব্যস্ত শহর রয়েছে বনরূপা এবং পুলিশ বাগ সামনে এখানে সমবেত হবেন, ওখানে পথসভা করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার যে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি, যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেক্ষেত্রে কিন্তু এখানকার যে পুলিশ প্রশাসন রয়েছে এবং প্রশাসন রয়েছে কঠোরভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে এমনটি আমাদেরকে জানেন। তবে আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যে হচ্ছে এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন হচ্ছে বান্দরবনে, ইতিমধ্যে 11টার মধ্যে কিন্তু রাঙামাটিতে বুঝবে বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার নেতৃবৃন্দ। তবে আরেকটি লেনি আপনাকে জানিয়েছি, এখানে যেহেতু পথযাত্রা, সেখানে কিন্তু বিশেষ করে যে ব্যস্ত শহর বনরূপা রয়েছেন পুলিশ বাগ, সেখানে কিন্তু যেহেতু সমবেত হবে এবং পথসভা হবে, সেক্ষেত্রে কিন্তু এখানকার প্রায় হাজার হাজার মানুষের সমাগম হবে এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে যেহেতু এখানে এনসিপি নেতৃবৃন্দ আসবেন, সেক্ষেত্রে কিন্তু এখানকার বিশেষ করে যেহেতু ব্যস্ত শহর, সেখানে কিন্তু এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা আসলে বলতে চেয়েছেন যেহেতু পথসভা হবে হচ্ছে যানজট যেহেতু বনরূপাতে, সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক যানজট হবে এবং যে এখানে অতি সিএনজি চালিত একটা মাত্র সিএনজি চালিত অটোরিকশা, সেটা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে এবং মানুষের যে একটা দুর্ভোগ সৃষ্টি হবে এমনটি আমাদেরকে জানতেন। তবে আশা করছি এখানকার যারা এনসিপি রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো প্রকার যেন অপ্রীতিকর না ঘটে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পুলিশ প্রশাসন রয়েছে। উচিংছা রাখাইন, আপনি খবরাখবর রাখতে থাকুন। আমরা নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত আবারও জানবো পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, রাঙামাটিতে এনসিপি জুলাই পদযাত্রার খবরাখবর আমরা জানছিলাম। ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া অন্য কোনো চিন্তা করলে তা দেশের জন্য বিপদ ডেকে আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার চট্টগ্রামের লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে আমির খসরু এই মন্তব্য করেন। তিনি জানান, জনগণ স্থিতিশীল সহনশীল বাংলাদেশ চায়, তাদের ভোটে নির্বাচিত সরকার দেশ চালাবে। যারা নির্বাচন চায় না তাদের দল করার প্রয়োজনীয়তা আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেন আমির খসরু। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। বাংলাদেশের জনগণ বহুদিন অপেক্ষা করছে একটু ভোট দিয়ে,
তার নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করার জন্য, সেটা যে দলের হোক, সেটা বিএনপি হতে হবে এমন কোনো কথা তো নেই। যদি বিএনপিকে মানুষ ভালোবাসে ভোট দিয়ে দেবে, আর কাউকে দিলে দেবে। একটা দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসসের জেলা শাখার কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় গত কয়েকদিনের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে আরও বলেন, দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত আছে যাতে দেশে নির্বাচন বিলম্বিত হয়, কারণ ষড়যন্ত্রকারীরা জানে নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিলুর রহমান বাবলু চৌধুরী, যুবদলের সভাপতি তালুকদারের ডালিম সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাদের নেতা বলেছে, দেশের মানুষ যদি বিএনপিকে 300 সিটের মধ্যে যদি 250 সিটের ভোট দিয়ে নির্বাচিত করেন, তারেক রহমান বলেছে তারপরও উনি সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় কাজ ছিল সংস্কারক, তাই বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয় বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে 17 বছর ধরে আন্দোলন চলছিল। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি, জনগণের ভোটাধিকারের জন্য পাগল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। যে নির্বাচনে কেউ নির্বাচনে যাবে না, তার আগে হিসাব করবেন, বুঝতে পারছেন বিএনপি ক্ষমতায় গেল, বিএনপির ক্ষমতায় যাইতে দিবেন না। পিআর সিস্টেম আপনি কারে ভোট দিলেন আপনি জানতে পারবেন না, এটা কোনো সিস্টেম না। আমাদের দেশে যে সংস্কৃতি, রাজনীতিতে, নির্বাচনে সবকিছু মিলা, সেই কারণে আমার দেশের মানুষ যাহা বুঝতে অক্ষম, আপনাদের মতো পণ্ডিতরা তা গিলানোর চেষ্টা করবেন না। বিএনপি ক্ষমতায় এলে পটুয়াখালীতে ক্যাডেট কলেজ ও এয়ার ডিফেন্স রাডার স্টেশন স্থাপন করা হবে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। শনিবার বেলা 11টায় বরিশাল বেসড দেশীয় এনজিও পিস ও এলডিএস এর সহায়তায় শহরের ব্যায়ামাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন হাফিজি মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের ইমামদের 5000 কোরআন শরীফ বিতরণ করা হয়। পরে তিনি জানান, বিএনপি ক্ষমতায় থাকাকালে সড়ক যোগাযোগ সহ সকল ক্ষেত্রে উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল। পরে ক্ষমতায় গেলে পটুয়াখালীতে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা ও এয়ার ডিফেন্স রাডার স্টেশন স্থাপন করা হবে বলেও জানান তিনি। যদি সম্ভব হয়, যদি এরপরে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতা আসে, এখানে একটা ক্যাডেট কলেজ হবে এবং ক্যাডেট কলেজ দুই ভাগে ভাগ হবে। ক্যাডেট কলেজ দুই ভাগে ভাগ থাকবে, একটা থাকবে মহিলা ক্যাডেট কলেজ, একটা থাকবে পুরুষ ক্যাডেট কলেজ। তারপরে এয়ারফোর্স থেকে একটা এয়ার ডিফেন্স রেডার হবে। আবারও ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসতে না পারে সেজন্য নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে বলে জানিয়েছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এই সময় ফরহাদ মজহার বলেন, 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্টের পতন হয়েছে তা এখনও ফিরে আসতে চাইছে। এর কারণ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার গঠনতন্ত্র এখনও তৈরি হয়নি। পরে যারা নতুন গঠনতন্ত্র চায় না, তারা আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায় বলেও মন্তব্য করেন ফরহাদ মজহার। রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে তাদেরকে নতুন করে গঠন করতে চেয়েছে, তারা নতুন করে গঠন করতে চেয়েছে যেন আর কখনো ফ্যাসিবাদ না আসে, আর কখনো ফ্যাসিস্ট রাষ্ট্রশক্তি না আসে, আর কখনো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা না থাকে, এবং টুপি পরা দাড়িওয়ালা লোককে যেন জঙ্গি বলা না হয়, আর যেন কোনো সনাতন ধর্মাবলম্বী খালি গেরুয়া ভাষণ বললেই তাকে ভারতের দালাল, এটা হলো জঙ্গি, এটা যেন বলে না।
কোনো শ্রমিককে কারখানার মালিক কালো তালিকাভুক্ত করতে পারবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। শনিবার বিকেলে সাভারের গেন্ডা বালু মাঠে শহীদের স্মরণে জুলাই পুনর্জাগরণ 2025 পালন উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এই সময় তিনি আরও বলেন, প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে, কমপক্ষে 5টি করে ট্রেড করবে। পরে সিবিআই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সাথে শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে আলাপ করবে। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, বিজিএমইএ সভাপতি সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যেটা এখন ফাইনালাইজ করতে যাব, ট্রেড ইউনিয়নের বিষয়টি আমরা অত্যন্ত শিথিল করেছি। এটা আপনার নেতৃবৃন্দ আপনারা জানেন, ট্রেড ইউনিয়ন এবং কোনো শ্রমিককে কোনো মালিক কালা তালিকাভুক্ত করতে পারবে না, এটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটা করতে গেলে মন্ত্রণালয়ের কাছেই আমরা এই ক্ষমতাটা রাখতে চাচ্ছি। পার্বত্য চুক্তি বাস্তবায়নে যেসব সমস্যা আছে যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবে বর্তমান সরকার, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার বেলা 11টায় রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস কনফারেন্স রুমে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এটি একটি সফল সভা, সবার সঙ্গে আলোচনা করে শিগগিরই সমাধানে পৌঁছানো যাবে। সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরেন্দ্র বোধিপ্রিয় লার্মা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা সহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আমরা বিশদ আলোচনা করেছি অনেকগুলি বিষয়ে। একটি বিষয় আমি সবসময় বলে থাকি, সেটা হলো যে সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা যে আছে সেটাকে স্বীকার করা। আমরা মনে করি যে আসলে চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি এবং আজকে আলোচনা অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলার সীমান্তে বসবাসরত এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিং ন্যাশনাল ফ্রন্টের ভয়ে ভারতের মিজোরামে পালিয়ে যাওয়ার পর সেনা সহায়তায় ফিরে আসা 4টি গ্রামের 25 বম পরিবারকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। রুমা উপজেলা সীমান্তে বাকুলায় বম পাড়া প্রাঙ্গণ ও সিংতলাপি পাড়া প্রাঙ্গণে পৃথকভাবে এই সহায়তা বম পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সেনাবাহিনীর প্রতি পরিবারকে 50 কেজি চাল সহ মোট 75 কেজির 6টি খাদ্যপণ্য বিতরণ করে। এছাড়া পরিবারগুলোকে বিনামূল্যের ওষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 2021-22 সালে 13টি গ্রাম থেকে ভারতে মিজোরাম ও দেশের বিভিন্ন জায়গায় সাধারণ বম জনগোষ্ঠী প্রায় 446 পরিবারের 3000 লোক পালিয়ে যায়। 2023 সালে সেনা সহায়তা 1.5 শতাধিক পরিবার ফিরে আসেন। 2024 সালে থানচি রুমা দুই উপজেলার সীমান্তে বসবাসরত 1.5 শতাধিক পরিবার পালিয়ে গেলে 2025 সালে এপ্রিল মাসে 102টি পরিবার ফিরে আসে, যারা সঠিক সময় জুম চাষ করতে না পারায় জীবন পার করছে। বিষয়টি সেনাবাহিনী নজরে এলে গত জুন মাসের 77 পরিবারকে সহায়তা দেওয়া হয়। বাকি 25 পরিবারকে এবার সহায়তা দেন বাকলাই পাড়া সেনার সাবজোন ক্যাম্প অধিনায়ক মেজর জোবায়ের। দীর্ঘ 10 বছর পর রবিবার বিকালে চা শ্রমিকদের 11 দফা দাবি নিয়ে সিলেটের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চা শ্রমিক ঐক্য কনভেনশন। এ নিয়ে শনিবার চা শ্রমিক ঐক্যের নেতারা বলেন, কনভেনশনে বিপুল সংখ্যক চা শ্রমিক, সামাজিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। শ্রমিকরা ন্যায্য বেতন ও সম্মানের জীবনের জন্য সংগ্রাম অব্যাহত রাখবেন। কনভেনশনে চা শ্রমিকরা তাদের দীর্ঘদিনের অবহেলিত জীবনযাত্রা, শ্রমের ন্যায্য মূল্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য 11 দফা দাবি বাস্তবায়নের আওয়াজ তুলবেন বলে জানান নেতারা। চা শ্রমিকদের মধ্যে অধিকার সম্পর্কিত যে সচেতনতা সেটা তৈরি করতে চাই। শুধু দাবি এটা চাই ওটা চাই বললেই তো আর হয় না, তার পিছনে যুক্তি কেন, সেই বিষয়গুলো আমরা শ্রমিকদের মধ্যে তুলে ধরতে চাই। কনভেনশনের মাধ্যমে আমরা 11 দফা দাবি আমরা এখানে উত্তোলন করেছি। চা শ্রমিকদের ভূমির অধিকার আদায় করার জন্য যে লড়াই দরকার, যে সংগ্রাম দরকার, সেই সংগ্রাম পরিচালনা করার জন্য আমরা এই কনভেনশনের আয়োজন করেছি।
দর্শক, সিলেটে চা শ্রমিক কনভেনশনের খবরাখবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিত দিদার। দিদার, দীর্ঘ 10 বছর চা শ্রমিকদের কনভেনশন হচ্ছে, তো এ নিয়ে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছেন জানাবেন। লিনিয়া, দীর্ঘ 10 বছর পর চা শ্রমিকদের কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রোববার বিকেল 3টায় শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। এখানে বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকা থেকে চা শ্রমিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এবং এখানে আমরা চা শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা দীর্ঘদিন থেকে চা শ্রমিকদের তাদের দাবি আদায়ের কথা বলে আসছেন। আজকের এই কনভেনশনে তাদের 11 দফা দাবিতে এই কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই কনভেনশনে তারা বলেছেন যে 11 দফা যে দাবি আছে, দাবির মধ্যে হচ্ছে বাসস্থান, স্বাস্থ্য এবং তাদের বেতন ভাতা সহ বিভিন্ন দাবি যেগুলো আছে, এবং বিশেষ করে যারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা 11 দাবিতে এই কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এদিকে আমরা চা শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা মনে করছেন এই কনভেনশনের মাধ্যমে তাদের যে দাবি দাওয়া আছে এগুলা সরকারের কাছে তুলে ধরা হবে এবং এই দাবি তাদের পূরণ হবে, এই প্রত্যাশা করছেন চা শ্রমিকরা। এবং আপনারা জানেন যে চা শ্রমিকরা দীর্ঘদিন থেকে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছেন। গত 3-4 মাস থেকে তাদের জোরালো আন্দোলন ছিল। তারা তাদের যে বেতন ভাতা বকেয়া রয়েছিল এবং স্বাস্থ্য এবং তাদের বাচ্চাদেরকে শিক্ষার জন্য যে ভাতা দেওয়া দরকার ছিল এগুলা দেওয়া হচ্ছে। এইগুলা নিয়ে তারা আসলে মূলত চা শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছেন। চা শ্রমিকরা বলেছে যে তারাতে শুরু থেকেই তারা আন্দোলন করে যাচ্ছেন তারা দাবি আদায়ের লক্ষ্যে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনোই দাবি আদায় হচ্ছে না। তো তারা মনে করছেন যে আজকে কনভেনশনের মাধ্যমে তাদের দাবিগুলা তুলে ধরা হবে এবং সরকারের কাছে যাবে এবং এই দাবিগুলা তাদের পূরণ হবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং আজকে বিকেল 3টার সময় সিলেট নগরীতে যে শহীদ সুলেমান হল আছে, এই সুলেমান হলে এই কনভেনশন শুরু হবে। সব মিলিয়ে আসলে চা শ্রমিকদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা দেখা গেছে যে তারা আজকে এই কনভেনশনের মাধ্যমে তাদের দাবি আদায় হবে, এই প্রত্যাশা তারা করছেন। এই ছিল আজকে চা শ্রমিকদের যে কনভেনশন অনুষ্ঠিত হবে এই কনভেনশনের সর্বশেষ তথ্য। মহিত দিদার, আমরা আসলে দেখছিলাম যে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেটে চা শ্রমিক কনভেনশনের খবরাখবর আমরা জানছিলাম। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।